আজকে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ ফর হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক অ্যাটম। হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অনুরূপ ধনাত্মক আয়নের নিউক্লিয়াসের চার্জের মান ইলেকট্রনের চার্জের মানের পারমাণবিক সংখ্যার গুণিতক, এটা আমরা জানি। তা এই ধরনের সিস্টেমের ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের ভরের তুলনায় নগণ্য। এদের চার্জের মান তুলনীয় হলে এদের ভরের মান তুলনার অযোগ্য। বিবেচিত সিস্টেমে এই ভারী নিউক্লিয়াসের সাপেক্ষে হালকা তুলনীয় চার্জে ইলেকট্রনের আচরণ নির্ধারণের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করা হয়। তো এই বিবেচনায় সিস্টেমের জন্য এই বিবেচিত সিস্টেমের জন্য যৌক্তিক সীমান্তিক শর্তগুলো শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান এই ভারী নিউক্লিয়াসের সাপেক্ষে তুলনীয় চার্জের হালকা ইলেকট্রনের আচরণ নির্ধারণ করে। তা আমরা এই সিস্টেমটাকে দুইটা কণা হিসেবে বিবেচনা করব। একটা হলো নিউক্লিয়াস বা প্রোটন, আর একটা হলো ইলেকট্রন। তা দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব আর আর এই কার্টেসীয় স্থানাঙ্কে এদের অবস্থান হচ্ছে এক্স এন, ওয়াই এন জেড এন হলো নিউক্লিয়াসের অবস্থান, আর তোমার এক্স ওয়াই জেড হচ্ছে তোমার ইলেকট্রনের অবস্থান। তো আমরা এটা ত্রিমাত্রিক স্থানে এইভাবে দেখাতে পারি। এক্স ওয়াই জেড অক্ষ সাপেক্ষে আমরা বলতে পারি যে এটা দুইটা কণার অবস্থান এইভাবে। তা এদের মাঝে যে স্থিতিক শক্তি কাজ করবে, আমরা জানি যে যেহেতু চার্জ আছে তাহলে শক্তি কাজ করবে। এই শক্তি সমীকরণটা হলো ভি ইকুয়াল টু মাইনাস জেড ই স্কোয়ার। এইটাকে ইলেকট্রনের চার্জকে আমি ই নট দিয়ে দেখাইছি। আর এদের যে দূরত্বটা, এই দূরত্বটার বিয়োগফলের বর্গমূল সমীকরণটা লিখে নাও। এটা তোমার এই স্থিতিশক্তি। তাই স্থিতিশক্তি আমরা দুইভাবে গণনা করতে পারি, সিজিএস বা এইএসইউ ইউনিটে অথবা এসআই ইউনিটে বা এমকেএস ইউনিটে। দুইটা একই, খালি পার্থক্য তো এর আগে আমি একদিন বলছিলাম যে প্রত্যেকটা ইলেকট্রনের বর্গ চার্জের বর্গ 4 পাই এপসিলন দিয়ে ভাগ করতে হয় এসআই ইউনিটে গেলে, আর বাকি সব কিছু ঠিক থাকে। তো এটা তো ভালো করে মাথায় রাখবে, কারণ যে আমাদের কোনটা ইউনিট ব্যবহার করছি সেই অনুযায়ী আমাদের ইকুয়েশনটা, এই চার্জের এই জায়গাটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক থাকবে। তা আমরা এখানে এপসাইলন নট যেটা আসছে এটা ভ্যাকুয়ামের প্রবেশ্যতা, এটার মান হলো এত। যাই হোক, এগুলি তোমাদের লাগবে না, আমাদের এই এই মানটা উল্লেখ করার দরকার নেই, বাকিগুলো ইকুয়েশন থাকলেই হলো। তো এদের মধ্যবর্তী দূরত্বকে আমরা আর বিবেচনা করছি যেহেতু, তাহলে আর এর সাপেক্ষে আমরা আহ স্থিতিশক্তি পাইতে পারি। হ্যাঁ, এইভাবে এই এসআই এসআই ইউনিটে। এটা সূত্র তোমরা নিচে ক্লাসে অনেকবার করছো, এই জন্য আমি আর দেখাচ্ছি না, কারণ এই সূত্রটা আমরা বারবার ব্যবহার করবো বিভিন্ন জায়গায়। এটাকে স্থিতিশক্তি সূত্রটাকে আমরা ধরে নেব যে এটা একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, কারণ এই ইকুয়েশনটা সবসময় আসবে। এটার বিস্তারিত আলোচনা তোমাদের বোরের মডেলে আছে, যে কোনো চার্জের জায়গায় আছে, যেখানে 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 চার্জের কাজ আসছে সেখানেই আমরা এরকম সমীকরণ পাইছি। তো এই দুটো সমীকরণ তুলনা করলে আমরা আর এর মান পাচ্ছি, হ্যাঁ, এবং আর এর বর্গ পাচ্ছি, এবং এদের যে দুইটা সিস্টেম, যেহেতু দুইটা কণা একসাথে আছে, এদের একটা ভরের একটা বিষয় আছে, যেহেতু তারা গতিশীল। তাই এদের একটা হ্রাসকৃত ভর বিবেচনা করা হয়, রিডিউস মাস বলে, মিউ ইকুয়াল টু এম এন, নিউক্লিয়াসের ভর ইলেকট্রনের ভরের গুণফল ডিভাইড বাই নিউক্লিয়াসের ভর ইলেকট্রন ভরের সমষ্টি। এই হচ্ছে আমাদের সাধারণ বিবেচ্য বিষয়। এটাকে সমাধান করতে গেলে অনেক জটিল পদ্ধতি অনুসরণ করতে হয়। তো তো জটিলতার মধ্যে না যেয়ে অনেক আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা পাচ্ছি এইচ আই ইকুয়াল টু ইস আই, এটা তো আমাদের এই গত ক্লাসে বা এর আগে গত 2 দিন ধরে আমি বলতেছি। তো এইচ আই ইকুয়াল টু ইস আই, এখানে এইচ হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান অপারেটর, ই হচ্ছে তোমার টোটাল এনার্জি, সাই হচ্ছে অনির্ধারিত, এদেরকে নির্ধারণ করতে হবে। এদেরকে নির্ধারণ করাই হলো আমাদের কাজ, নির্ধারণ করে শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরি করতে হবে। তা আমি প্রথমে যেটা আমরা করব, বর্ন অপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করব, তাহলে সহজে কাজটা হবে। হ্যাঁ, যেহেতু নিউক্লিয়াসের ভর ইলেকট্রনের ভরের তুলনায় অতি
না, এটা উল্টা হয়েছে। যেহেতু ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের ভরের তুলনায় অতি নগণ্য, এটা নিউক্লিয়াসের ভরটাই নগণ্য, এই ইলেকট্রনের ভরটা নগণ্য। যেহেতু ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের ভরের তুলনায় অতি নগণ্য, তাহলে ভার কেন্দ্র সাপেক্ষে ইলেকট্রনের গতির তুলনায় নিউক্লিয়াসের আবর্তন গতি স্থির ধরলে ভার কেন্দ্রের অবস্থান নিউক্লিয়াসের ভিতরে বিবেচ্য। এটাই হচ্ছে তোমার বিষয়টা, বর্ন অপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, যে ভার কেন্দ্রটা নিউক্লিয়াসের ভিতরে আছে। তাই নিউক্লিয়াসের ভিতরে যদি ভার কেন্দ্রটা চলে যায়, তাহলে ভার কেন্দ্র, এই নিউক্লিয়াসটা আমার দুইটা অবস্থান দুই দিকে ছিল, সেটা এখন নিউক্লিয়াসটা চলে গেল ভার কেন্দ্রে। তাহলে আর ইলেকট্রনটা আমরা মিউ ভরের একটা কণা হিসাবে চিন্তা করে আমরা এই সিস্টেমটাকে নতুন বিবেচনায় নিয়ে আসলাম। এখন মিউ ভরের একটা একটা বিষয় এখানে জড়িত হয়ে গেল। তা যেহেতু ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের ভরের তুলনায় অতি নগণ্য, তাহলে ভারকেন্দ্র সাপেক্ষে আহ, ইলেকট্রনের গতির তুলনায় নিউক্লিয়াস আবর্তন গতি স্থির ধরলে ভারকেন্দ্রের অবস্থান নিউক্লিয়াসের ভিতরে বিবেচ্য। এটা হলো বর্ণপেনহেইমার তত্ত্ব, তো আগেই বলছে, সেই কথাটাই আবার এখানে বলা হলো। এবং সিস্টেমটিকে দুটি কণার হ্রাসকৃত ভর বিশিষ্ট কণার গতি হিসেবে তুলনীয়। মানে এখানে যে হ্রাসকৃত ভরের যে কণাটা আমাদের কাল্পনিক কণা তৈরি হলো, এটা বাস্তব কিনা আমরা এখনো জানি না, এবং নিউক্লিয়াসটাও কাল্পনিক অবস্থানে চলে এসেছে। তাহলে এইখানে নিউক্লিয়াসটা কেন্দ্র বিবেচনা করে আমি ইলেকট্রন কাল্পনিক যে হ্রাসকৃত ভর, সেই হ্রাসকৃত ভরের কণাটাকে আবর্তনশীল ধরে নিচ্ছি, হ্যাঁ, যার কেন্দ্র থাকবে নিউক্লিয়াসে। তাই শ্রোডিঞ্জার সমীকরণের ভরকে হ্রাসকৃত ভর দ্বারা প্রতিস্থাপন করে বিবেচ্য সিস্টেমটার জন্য সমীকরণটা এইরকম দাঁড়াচ্ছে। শ্রোডিঞ্জার সমীকরণটা আসলে লাপ্লাসিয়ানটা আগে লেখা, হ্যামিল্টনিয়ানটা আগে লেখা লাগতো। যাই হোক, এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সরাসরি আমরা সমাধান করে নিয়ে আসলাম এইভাবে। এর মধ্যে 22 ধাপ 20 ধাপ কাজ আছে। 20 ধাপ কাজ আমি আর এখানে দেখালাম না। হ্যাঁ, সরাসরি শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখলাম এবং শ্রোডিঞ্জার ইকুয়েশনের আমরা সরাসরি এটা প্রয়োগ করলাম। হ্যাঁ, করে আমরা এখানে একটা নতুন কাজ করা হচ্ছে, যে হ্রাসকৃত ভর যেটা, যেহেতু ইলেকট্রনের ভর নিউক্লিয়াসের ভরের তুলনায় অতি নগণ্য, তাহলে এদের সমষ্টি নিউক্লিয়াসের ভরের সমান বিবেচ্য। যেমন এখানে আমরা করছি যে নিউক্লিয়াসের ভরটা ইলেকট্রনের ভরের চাইতে অনেক বেশি, তাহলে mn প্লাস ইলেকট্রনের ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভরের সমান। তাহলে হ্রাসকৃত ভর যেটা পাচ্ছি, এটা ইলেকট্রনের ভরেই আসলে হ্রাসকৃত ভর হিসেবে কাজ করছে। তাহলে আমরা যে নতুন সিস্টেমটা আমরা এখানে ছবি আঁকছি, এই নতুন সিস্টেমটাই আসলে ইলেকট্রনটাই এটা। হ্যাঁ, এখানে ভরের হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে মিউ সমান হচ্ছে তোমার ইলেকট্রনের ভর। তাহলে আমরা এই শ্রোডিঞ্জার সমীকরণ যেটা আমরা পাইছিলাম, এই পোলার সমীকরণ, তোমরা গত ক্লাসে আমি দেখাইছিলাম তোমাদেরকে, এখানে সাই পি হচ্ছে পোলার কোঅর্ডিনেটে ইয়া তরঙ্গ ফাংশন। তাহলে আমরা এই এই সমীকরণে আমরা এই মিউ এর জায়গায় এম ই বসাই দিলাম, বসাই দিয়ে আমরা শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করে ফেললাম। তো এই হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে শ্রোডিঞ্জার সমীকরণ, হাইড্রোজেন পরমাণুর জন্য বা হাইড্রোজেনের অনুরূপ পরমাণু সমূহের জন্য শ্রোডিঞ্জার সমীকরণ। এবং এইখানে এইভাবে এই পর্যন্তই তোমাদের তৈরি করতে হবে পরীক্ষায়। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিষ্ঠা করো। তাহলে তোমাদের এই হলো কাজ, দুইটা কণা বিবেচনা করে নিয়ে তার অবস্থান চিহ্নিত করে নিয়ে তোমাকে শুরু করতে হবে, এবং দুইটা কণার জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন বিবেচনা করে পরে পরে এটাকে বর্ন অপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন দিয়ে আহ, একটা কণাকে কেন্দ্রের মধ্যে ঢুকাই দিয়ে আরেকটা কণাকে আমরা আবর্তনশীল ধরে নিয়ে আমরা হিসাব নিকাশ করতে পারি। এবং যে কাল্পনিক কণাটা আমরা চিন্তা করছিলাম মিউ ভরের, সেটাকে আসলে দেখা যাচ্ছে সেটা বাস্তবে ইলেকট্রন ভরের সমান। তাহলে কাল্পনিক কণাটা হলো ইলেকট্রনের ভর, এবং শ্রোডিঞ্জার ইকুয়েশন আমাদের রূপ দাঁড়ালো এটা। শ্রোডিঞ্জার ইকুয়েশন তো আমরা পাইলাম হাইড্রোজেন পরমাণুর জন্য। তো এটার জন্য যে কাজটা আমি যেখানে যে ইকুয়েশনটা 24 নম্বরে আসে 2 নম্বর থেকে হঠাৎ করে, এটা এই মাঝখানে যে কাজটা তোমাদের একটু দেখাই দেই, যে কাজটা আসলে কি ছিল। ওটা তোমাদের লাগবে না, তারপরে যদি তোমরা দেখতে চাও তো আমি দেখাবো, নাহলে বাদ এখান থেকে অন্য জায়গায় যাব। কি দেখার ইচ্ছা আছে কারো, যে এখানে মাঝখানে কি কি কাজ করতে হয়েছে?
তোমরা সবাই এক্সপার্ট হয়ে গেছো, থার্ড ইয়ারে পড়ো, মনে করো যে ইকুয়েশন টিকুয়েশন সবকিছু পারবে। মাত্র 3 জন ছাত্র ক্লাসে, তাও কথা বলে না। ক্লাসে ঢুকে দিয়া ওই যে আমাদের কিছু মিটিং করে লোকজন, ওই মিটিং এ উপস্থিত দেখাই দিয়ে সে নিজে বাইরে অনেক দূর ঘুরতে চলে যায়। আর তাকে যখন কল করা হয় মিটিং এ কিছু বলার জন্য, তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তো তোমরা হয়েছে সেরকম ফাঁকিবাজ। কিন্তু গত ক্লাসেও আমি বলছি, আবার আজকেও বলতেছি, যে তোমাদের উপস্থিতির বিষয়গুলো কাউন্ট করা হবে বিভিন্ন জায়গায়। তা তোমরা যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলছি, তোমরা কেউ লেখো নাই। তা সো কি বলবো আর। হুম। তো আমরা এই যে বিশাল একটা কাজকে 2 পৃষ্ঠার মধ্যে একটা ইয়ার কি নাম, আসন্নিকরণ তত্ত্ব দিয়ে নিয়ে আসছি। এই আসন্নিকরণ তত্ত্বের যৌক্তিকতা এখানে আমরা ব্যবহার করার চেষ্টা করছি। তোমরা আশা করি বুঝতে পারছো যে শ্রোডিঞ্জার সমীকরণ, হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঞ্জার সমীকরণ কিভাবে আমরা তৈরি করি, এবং সেটা আমরা এখন কাজে লাগাবো। কাজে লাগানোর জন্য আমরা চলে যাই এই কিভাবে এটাকে কাজে লাগানো হয়েছে, সেখানে যাই। তা আমরা এখানে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো যে আমাদের যে পোলার কোঅর্ডিনেটে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ছিল, সেটাতে আমরা বলছিলাম যে সাই পাই, সাই পি, যেটা পোলার কোঅর্ডিনেটে তরঙ্গ ফাংশন, এটা তিনটা চলকের ফাংশন, একটা আর, একটা থিটা, একটা ফাই। তাই তিনটা চলকের ফাংশনকে এর আগে আমি বলছিলাম যে যে কোনো ফাংশনকে আমরা তার চলক সমূহের ফাংশনের সাপেক্ষে গুণফল হিসেবে দেখাইতে পারি। আমরা সেই কাজটা করলাম। এখানে চলক পৃথকীকরণ করব। এর আগে ক্লাসে আমি চলক পৃথকীকরণের কাজ ব্যবহার করছিলাম শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরির সময়। সময় নির্ভর থেকে আমরা স্থান নির্ভরে আসছিলাম, চলতরঙ্গ থেকে স্থির তরঙ্গ রূপান্তর করছিলাম। আমরা এখন এই তিনটা সমীকরণ, তিনটা চলককে পৃথক করব। এই জন্য লেখার সুবিধার্থে এবং উপস্থাপনার সুবিধার্থে আমরা আর এর ফাংশনকে বড় হাতে আর দিয়ে, থিটার ফাংশনকে বড় হাতে টি দিয়ে, এবং ফাই ফাংশনকে বড় হাতের এফ দিয়ে প্রকাশ করছি। এবং এই তিনটা তাহলে এই যে আমাদের ওয়েভ ফাংশন যেটা আছে, এই ওয়েভ ফাংশনকে আমরা আর টি এফ দিয়ে দেখাইতে পারি। 24 নম্বর যে সমীকরণটা আমার হাতে পাইছি আমরা, ওই সমীকরণে সাই পি এর জায়গায় আর টি এফ, আর টি এফ, আর টি এফ লিখলাম। হ্যাঁ, আর এটাকে আর লিখলাম না, কারণ এটা নিয়ে অন্য কাজ আছে। আমরা এর আগেও এরকম কাজ করছি গত ক্লাসে। তারপরে আমরা কি করব, যেহেতু এই অংশটা আর এর নির্ভর, তাহলে আর ফাংশনটাকে রেখে দিব, আর টিএফ যেহেতু তোমার আর এর উপর নির্ভর করছে না, টিএফটা বাইরে চলে যাবে। সিমিলারলি এখানে এটা টি, এটা থিটা নির্ভর ফাংশন, এই জন্য থিটা ফাংশনটা ভিতরে থাকলো, আর 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 এফ যেহেতু তোমার থিটা নির্ভর নয়, এটা তোমার বাইরে, ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসলো। সিমিলারলি এখানে আমাদের এটা এফ এর ফাংশন, ফাই এর ফাংশন, এই জন্য ফাই এর ফাংশনটাকে ফাই এর সাথে রেখে দিলাম। আর টি যেটা ফাই এর ফাংশন নয়, সেটাকে সমীকরণের বাইরে নিয়ে আসা হলো। তারপরে আমাদের হাতে বাকি যা আছে এটা ইনট্যাক্ট অবস্থা থাকলো। আর টিএফ এর জায়গায় আমি এখান থেকে দেখো উপরে যে ধরে নিয়েছি টিএফ, তাহলে টিএফ এর জায়গায় আমি লিখতে পারি সাই, সাই পি বাই আর। হ্যাঁ, এটা লিখলাম। সিমিলারলি এইখান থেকে দেখো
টিএফ এর জায়গায় এই টিএফটাকে যদি ডান দিকে রাখি আরটাকে নিচে চলে যায়, সেইভাবে লিখলাম। আবার এখানে আরএফ আছে, তার আরএফটাকে রেখে দিয়ে তাহলে সাই পি বাই টি এখানে লিখলাম। হ্যাঁ, আর তোমার এফ আরটি যেটা আছে আরটিটাকে এদিকে রেখে এফটাকে এই পাশে নিয়ে আসলে আমরা সাই পি বাই এফ লিখতে পারি। তাহলে এইভাবে আমাদের ইকুয়েশনটা নতুন রূপ দাঁড়ালো। এখন সাই পি দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করে দিই, এখানেও সাই পি আছে, এখানেও সাই পি আছে, এখানেও সাই পি আছে, আর এই চতুর্থ যে রাশি এখানেও সাই পি আছে। এখানে মোট ইকুয়েশনটার মধ্যে 4টা রাশি আছে। এই এই একটা রাশি আর নির্ভর, মাঝখানে দ্বিতীয় রাশিটা থিটা নির্ভর, তৃতীয় রাশিটা ফাই নির্ভর, ফাই এর ফাংশন, আর চতুর্থ রাশিটা একটা ধ্রুবকের হিসাবে আছে। তাহলে আমরা এই 4টা রাশির সমষ্টি আসলে শ্রোডিঞ্জার সমীকরণ এই হাইড্রোজেন পরমাণুর জন্য। তাহলে আমরা এখান থেকে এই সাই পি দিয়ে ভাগ করলে আমরা এখন শুধু প্রথম অংশটা আর এর ফাংশন পাচ্ছি, আর এর উপর নির্ভর করছে। দ্বিতীয় অংশটা থিটার উপর নির্ভর করলেও এখানে একটা আর স্কয়ার রাশি তোমার ভাগ হয়ে আছে। আর তৃতীয় অংশটা ফাই এর উপর নির্ভর করলেও এখানে আর স্কয়ার এবং সাইন স্কয়ার দুইটাই আছে। আর চতুর্থটায় কোনো কিছুই নাই, কোনো ফাংশন নাই। হ্যাঁ, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এখন সেপারেশন করতে পারি, সেপারেবল হলো। তাহলে কি করব আমরা, ইকুয়েশনটাকে পৃথক করার জন্য প্রথমে ফাই ফাই ফাংশনটাকে টার্গেট করব। কারণটা হলো যে ফাই এর মধ্যে আর থিটা দুইটাই আছে। এই জন্য আমি কি করব, ওই ফাই এর মধ্যে আর থিটা যে অংশটা আছে এই অংশ দিয়ে এটা গুণ করে দেব। গুণ করে দিলে এই অংশটা অমিট হয়ে যাবে, অমিট হয়ে গেল। এবং পুরা ইকুয়েশনটাকে এটা দিয়ে গুণ করার কারণে আর এফ ওয়ান বাই এফ ডেল স্কোয়ার এফ বাই ডেল ফাই স্কোয়ার, এই সমীকরণটাকে আমি ডান দিকে নিয়ে আসলাম মাইনাস হিসেবে, বাকি সব কিছু এই পাশে রেখে দিলাম। তাহলে এই হচ্ছে বিষয়টা। আমরা নতুন ইকুয়েশন পাইলাম। হ্যাঁ, এখানে যেটা করা হয়েছে যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে এই যে এখানে সম্পূর্ণটাকে। তারপরে এইখানে ফাই, এটা ডান পাশের অংশটা হলো ফাই নির্ভর, আর বাম দিকের অংশটা তোমার থিটা এবং আর নির্ভর। তাহলে দুইটা ভিন্ন চলকের রাশি পরস্পর সমান হয়েছে, তাহলে তারা একটা ধ্রুবক হবে। এই ধ্রুবকটা ধরে নিলাম এম স্কোয়ার। তাহলে আমার ফাই ইকুয়েশন পেয়ে গেলাম, আমরা ফাই এর সমীকরণ পাইলাম যেটাতে কোনো আর থিটা নাই। এখন এখানে এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা এখানে ডেলের, এখানে ছিল ডেলের জায়গায় ডি লিখছি। ডি লেখার কারণ হলো যে একটা মাত্র চলকের উপর নির্ভর করছে, এই জন্য ডি লেখা হয়েছে। এই জন্য ডি লেখা হয়েছে। হ্যাঁ, যে ডেল যেহেতু তোমার ইয়াটা কি নাম, এই চলকটা একটাই চলক সমীকরণের মধ্যে, ওই জন্য ডি লেখা হয়েছে, ডেল থেকে ডি হয়ে গেল। তারপরে সিমিলারলি আবার বাম দিকের যে অংশটা আছে এই অংশটার মধ্যে আর এবং থিটা আছে। আর থিটা থাকার কারণে এটা আবার এম স্কয়ারের সমান হবে। এখানে আমি এখন এই এম স্কয়ার আর সাইন স্কয়ার, এখানেও সাইন স্কয়ার থিটা আছে, এখানে সাইন থিটা আছে, এখানেও সাইন স্কয়ার থিটা আছে। তো এই তিনটাতেই সাইন স্কয়ার থিটা আছে, এই জন্য পুরা সমীকরণটাকে সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দিয়ে এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দেওয়া হলো। তাহলে আমার সমীকরণ নতুন একটা রূপ আসলো। এখানে শুধু আর এর ফাংশন থাকলো এই অংশটায়, আর এই অংশটায় তোমার সাইন থিটা ছাড়া কিছুই নেই, কোনো আর নাই। আর এই তৃতীয় অংশটা যেটা ছিল এটার মধ্যে তোমার আর স্কয়ার এসে ঢুকলো, আর এটা একটা ধ্রুবক। তাহলে আমি এখন আবার নতুন করে আর গুলোকে আলাদা করে ফেলি আর থিটার গুলোকে আলাদা করে ফেলি। এটা আর এর ফাংশন, এটা নিয়ে আসলাম এখানে। এটা আর এর উপর নির্ভর করছে, তো এটাকেও আমি এখানে রাখলাম। এটা থিটার উপর নির্ভর করছে, এটাকে এখানে রাখলাম। আর এটাতেও থিটা আছে, এই জন্য এটা রাখলাম। এখন আমি এইখান থেকে
এই থিটা গুলোকে ডান দিকে নিলাম আর আর এর মানগুলোকে বাম দিকে রাখলাম, যে আর এর সাথে যাদের সম্পর্ক আছে। হ্যাঁ, এইভাবে আমি দুইটা সমীকরণ আলাদা করে ফেললাম এবং আবার এগেইন এটা এটা যেহেতু তোমার বাম দিকের অংশটা আর চলক নির্ভর এবং ডান দিকের অংশটা থিটা নির্ভর চলক, তাহলে এরা উভয়ে একটা ধ্রুবক হবে। এই ধ্রুবকটা বিটা ধরলাম, এটা ট্র্যাডিশনাল, মানে সবাই বিটা ধরে। হ্যাঁ, এই বিটা ধরলাম, তাহলে এই অংশটা বিটা, এই অংশটাও বিটা। হ্যাঁ, তাহলে বাম দিকের অংশটা থিটা অংশটা বিটা হলো মাইনাস বিটা, আবার আর অংশটাও বিটা সমান হলো। তা থিটা অংশটা এই সমাধান করে আমরা এই থিটা নির্ভর সমীকরণ পেয়ে গেলাম, যেটা অনলি ডিপেন্ডেন্ট অনলি থিটা, এবং আর অংশটা সমাধান করে মানে সিম্পলিফাই করে আমি আর এর অংশটা পেয়ে গেলাম। এই হলো আমার হাতে শ্রোডিঞ্জার ইকুয়েশনের সমাধানের হাইড্রোজেন পরমাণুর জন্য কিভাবে সমাধান করতে হবে তার রূপ দাঁড়ালো। আমি তাহলে তিনটা ইকুয়েশন পাইলাম, একটা হলো আর আর নির্ভর, একটা থিটা নির্ভর, একটা হলো ফাই নির্ভর। হ্যাঁ, এই তিনটা ইকুয়েশন এখন আমাদের বিভিন্ন কাজে লাগবে। তো তিনটা একটা হলো ফাই নির্ভর ইকুয়েশন, একটা হলো থিটা নির্ভর ইকুয়েশন, একটা হলো আর নির্ভর ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন আমরা শ্রোডিঞ্জার সমীকরণ থেকে সেপারেশন করে নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমাদের একটা কাজ। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস শিখলাম। একটা হলো শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরি করা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য, আর একটা হলো এটাকে এর উপাদান ফাংশন গুলো পৃথক করা। এই দুটো কাজ তোমাদের ক্লাসের বইয়ের মধ্যে দেয়া আছে। আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন তৈরি করা খুব সহজ কাজ, সেটা করছি। আর তারপরে তোমার ইকুয়েশন সেপারেশন করলাম। এখন সলিউশনের মধ্যে ঢুকতে হবে, কিভাবে আমরা এগুলি সমাধান করতে পারি। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার শুধু একজন লিখছে, রাফি লিখেছে, আর বাকিরা কেউ রেজিস্ট্রেশন নাম্বার লেখনি। ক্লাসের এই হচ্ছে কাজ। তাহলে দুইটা কাজ আমরা, একটা হলো শ্রোডিঞ্জার সমীকরণ তৈরি করা, আর একটা হলো শ্রোডিঞ্জার সমীকরণের বিভিন্ন ফাংশন গুলো। নম্বরটা কই লাগবো, ওই নামের পাশে নাকি? মেসেজ বক্সে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দাও, নামটা যদি থাকে নামের পাশে লেখো। ওকে স্যার। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন? জাস্ট গাণিতিক কাজ, এগুলি হাতে কলমে করতে হবে। যদি তুমি নিজে নিজে না লেখো তাহলে কিছুই বুঝবা না। ওই আর যখন যে সমীকরণে যে কাজটা করতে হচ্ছে সেই জায়গাটায় পাশে তুমি নোট দিয়ে রাখবে যে কি জন্য কি কাজ করছো। হ্যাঁ, আমি এর আগে ক্লাসে দেখাই দিয়েছি তোমাদের কেমনে এই কাজগুলো করতে হয়, এই জন্য আজকে আমি এগুলি রিপিট করিনি, আজকে সরাসরি বলছি। আগের ক্লাসের নোটগুলো দেখলে বুঝবা যে ওখানে আসলে কিভাবে কাজগুলো মানে নিজের বোঝার জন্য কিভাবে করতে হয়, আর খাতায় উপস্থাপন করার জন্য আমি আজকে দেখাচ্ছি, কারণ এই দুটোই কাজ তোমাদের পরীক্ষায় আসে। একটা শ্রোডিঞ্জার হাইড্রোজেন লাইক পরমাণুর জন্য শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিষ্ঠা করো, আরটা হলো তোমার হাইড্রোজেন লাইক পরমাণুর শ্রোডিঞ্জার সমীকরণটাকে সেপারেশন করো, তার উপাদান ফাংশনের পৃথকীকরণ করো। তো দুইটাই তোমাদের পরীক্ষায় আসে, একটা হলো এই সমীকরণ তৈরি করা পরীক্ষায় আসে, হ্যাঁ, আরটা হলো তোমার এর উপাদানগুলো পৃথক করার পরীক্ষায় আসে। এই যে এই সমীকরণ তৈরি করা, এই সমীকরণ তৈরি করা, এই সমীকরণ তৈরি করা, তিনটা পৃথক পৃথক করা হলো। এরপরে হলো তোমার সমাধান। হ্যাঁ, তো পৃথক করে সমাধান করতে গেলে আমাদের প্রথমে যে সহজ সমীকরণটা আছে, যে জাস্ট একটা সিম্পল ডিফারেন্সিয়েশন, এটাকে সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য আমরা সিম্পল ডিফারেন্সিয়েশনে আমরা তো জানি যে এটা একটা ই টু দি পাওয়ার মাইনাস দিয়া বা প্লাস দিয়ে বা প্লাস মাইনাস দিয়ে আমরা কাজ করতে পারি, যেখানে এম এর মানটা হলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি। তো এটা জাস্টিফাই করে দেখি আমরা যে এটা দুইবার ডিফারেন্সিয়েশনে এই সমীকরণটা পাওয়া যায় কিনা। এইটা যেটা সমাধান আমি চিন্তা করছি, এইটা দুইবার ডিফারেন্সিয়েশনে ওই সমীকরণটা পাওয়া গেল। তাহলে জাস্টিফিকেশন আমার এটা, এই হিসাবটা, এই ফাংশনটা ধরা আমার ঠিক আছে। যে কোনো কাজ সমাধান করতে গেলে একটা ফাংশন যেটা তুমি চিন্তা করবা
সেটাকে জাস্টিফাই করে নিবা, মানে দুইবার ডিফারেন্সিয়েশনে ওই সমীকরণটা আগের সমীকরণ যেখান থেকে আমি এটা চিন্তা করছি সেটা পাওয়া যায় কিনা বিচার করে নিবা। জাস্টিফিকেশন করা মানে বিচার করা, যে ফাংশনটা ঠিক আছে কিনা, সঠিকতা বিচার করা। তা ফাংশনটা আমার ঠিক আছে, তা ফাংশনটা ঠিক থাকলে তারপরে কাজ শুরু করতে হয়। তারপরে আরেকটা কাজ আছে, তার ফাংশনটাকে নরমালাইজ করতে হয়, প্রমিতকরণ করতে হয়, স্বাভাবিক করতে হয়। এখানে একটা অস্বাভাবিক ধ্রুবক আছে এ, বড় হাতের এ, যেটা আমি ইচ্ছা মতো নিয়ে আসছি, ইচ্ছাকৃত ধ্রুবক বলা হয়, আরবিটারি কনস্ট্যান্ট। এই বড় হাতের এ, আমি এখানে দুইটা ধরছি, একটা মাইনাস ধরে করছি, একটা প্লাস ধরে করছি, তো দুইটাই দেখা যাচ্ছে যে আমার সমীকরণকে সাপোর্ট করে, এই জন্য আমি প্লাস মাইনাস হিসাবটাকে বেশি ব্যবহার করি। তাহলে এখানে আমরা এটা পাই, তাহলে নরমালাইজেশন করব আমরা এই সমীকরণটাকে। নরমালাইজেশন করার জন্য নিয়ম হচ্ছে যে নরমালাইজেশনের ইয়া হচ্ছে যে তার কমপ্লেক্স কনজুগেটের সাথে মূল ফাংশনটাকে গুণ করলে স্থানের মধ্যে ডিফারেন্সিয়েশন করা, ইন্টিগ্রেশন করা, করলে ওয়ান পাওয়া যাবে। এটা হলো শর্ত, এটা বোর্ডে, এটা হলো এই বর্ণের শর্ত। এই শর্তগুলো আমার আগে পড়ানোর কথা ছিল, আমি আগে পড়াই নাই। এই জন্য যে শর্তগুলো আমি প্রয়োগ করে করে যাব, শেষে তোমাদের পড়াবো এই শর্তগুলো। এই জন্য আমি আগে পড়াইলে তোমাদের মাথায় কিছুই ঢুকতো না, এই জন্য আমি প্রয়োগ করছি আগে। প্রয়োগটা আগে, শর্তগুলো উল্লেখ করব পরে। আগে আমরা প্রয়োগ করে নিই। তাহলে প্রয়োগ করলাম কি, স্থানের মধ্যে, যেহেতু ফাই ইকুয়েশন, ফাই এর সীমা আমি এর আগে ক্লাসে বলছিলাম 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত হয়। এই 0 থেকে টোয়াইস পাই সীমার মধ্যে এটাকে অবশ্যই কণাটাকে পাওয়া যাবে, এই অবশ্যই কণাটা থাকবে। এই শর্ত সাপেক্ষে আমরা এই স্থানের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করে আমরা যেটা ফলাফল পাচ্ছি, কমপ্লেক্স কনজুগেট তো চেনো, যে কোনো ফাংশনের যে আই আছে, এই যে কাল্পনিক অংশ বা জটিল অংশ, আই এর বিপরীত চিহ্ন হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। যদি আমি এটা মাইনাস আই ধরি তাহলে প্লাস আই হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট, আর যদি প্লাস আই ধরি তাহলে মাইনাস আই হবে কমপ্লেক্স কনজুগেট। তা দুইটা গুণ করে আমাদের যে এ এর যে মানটা, এখানে যে আমি ইচ্ছাধীন যে ধ্রুবকটা ধরছিলাম এ, বড় হাতের এ, ওই এ এর একটা মান পেয়ে গেলাম, এটা 1/2 পাই। তাহলে এ এর মানটা বসাই দিয়ে প্রমিতকৃত সমীকরণ দাঁড়াইলো আমার 1/√2 e⁻⁴ আমি এখানে আই এম ফাইটাকে মূল ধরে নিয়ে কাজ করছি, এই জন্য আই এম ফাই লিখছি। ইচ্ছা করলে তুমি মাইনাস আই এম ফাইও লিখতে পারো, অথবা প্লাস আই এম ফাইও লিখতে পারো, অথবা প্লাস মাইনাস আই এম ফাই লিখতে পারো, একই ফলাফল পাবে। এই হচ্ছে নরমালাইজেশন করা। নরমালাইজেশন করা মানে হচ্ছে নরমালাইজেশনের শর্তই হচ্ছে এটা। নরমালাইজেশনের বাংলা হচ্ছে স্বাভাবিক করা, প্রমিত করা ইত্যাদি। এবং এখানে যে ফাংশনটা আমি পাইলাম, এই ফাংশনটা দ্বিমাত্রিক সমীকরণটাকে সিদ্ধ করছে, জাস্টিফাই করে দেখছি, এবং এটাকে আমি নরমালাইজ করছি। এটা একটা আইগেন ফাংশন, কারণ এই ফাংশনটা ব্যবহার করলে আমি যে সমীকরণটা পাইছি, ডাবল ডিফারেন্সিয়েশন সমীকরণ, এটাকে আমরা সিদ্ধ, মানে এটাকে আমি সিদ্ধ করতে পারি, জাস্টিফাই করতে পারি, মানে এটাকে আমি এই সমীকরণটা পাইতে পারি প্রথমত। দ্বিতীয়ত হলো এটা স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক করার পরে আমি এটা পাইছি, অবশ্যই এটা একটা আইজেন ফাংশন হবে। এটা একটা প্রকৃত ফাংশন, এটা একটা যথার্থ ফাংশন, এটা একটা আইগেন ফাংশন। এটাকে আপন ফাংশনও বলবো, কারণ সে নিজেই নিজের সাথে বিলুপ্ত হয়। এটাকে আমরা নিজ ফাংশন বলতে পারি, সেলফ ফাংশন, এটাকে ওন ফাংশন, এটাকে আইএন ফাংশন, এটাকে প্রেসাইজ ফাংশন বলতে পারি। এটা বিভিন্ন নাম আছে, এগুলি সবগুলো নামই আমরা এখানে ইউজ করতে পারি, বা তোমাদের বিভিন্ন নামে প্রশ্নগুলো হয়। তা তোমরা সেইভাবে নিজেদের প্রস্তুত করবা। হ্যাঁ, আর এই হলো তোমাদের কাজ। তাহলে আমি তিনটা কাজ করালাম আজকে। একটা হলো শ্রোডিঞ্জার সমীকরণ, হাইড্রোজেন লাইক পরমাণুর জন্য, হাইড্রোজেন অনুরূপ পরমাণুর জন্য শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিষ্ঠা করা। আর একটা হলো তোমার শ্রোডিঞ্জার হাইড্রোজেন অনুরূপ পরমাণুর জন্য শ্রোডিঞ্জার সমীকরণের ফাংশন সমূহকে পৃথক করা। আর একটা শিখলাম হলো ফাই ইকুয়েশন, যেটা আমাদের আছে ফাংশন সমূহ পৃথক করার পরে যে ফাই নির্ভর সমীকরণটা পাইছি, সেটাকে
সমাধান করা এবং তার জন্য নরমালাইজেশন সমীকরণ তৈরি করা, এবং এই ফাই ইকুয়েশনের সাথে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে শক্তির সাথে এর কোনো সম্পর্ক নাই। কারণ যে আমরা যে ইকুয়েশন তিনটা পাইছি এই তিনটার মধ্যে এই যে তিনটা সমীকরণ আমার এখানে আছে, একটা হলো এইটা, এটাকে একটু হলুদ করে দিই, একটা হলো এটাকে একটু হলুদ করে দিই, আরটা হলো এটাকে একটু এটাকে একটু হলুদ করে না দিয়ে এটাকে অন্য কালার দিই। হুম। আর এটা হলো এটা হলো তোমার গোলাপি কালার করে দিই। এখন বলো কোনটাতে শক্তি রাশি আছে? এই ফাই এর মধ্যে আছে, না থিটার মধ্যে আছে, না আর এর মধ্যে আছে? কার মধ্যে আছে শক্তি? শক্তিটা কার ভিতরে আছে? ফাই এ, থিটায়, না আর এ? থিটাই। হ্যাঁ, আর আরেতে আর হ্যাঁ আর এর মধ্যে আছে শক্তি। আর কত? আর বাকিগুলোতে শক্তিবিহীন, তাই না? জি স্যার। তাহলে আমাদের শক্তি যদি আমি হিসাব করতে চাই হাইড্রোজেন পরমাণুর, হ্যাঁ, তাহলে আমরা কোন সমীকরণটাকে বিবেচনা করব? হাইড্রোজেন পরমাণুর শক্তি বিবেচনা করতে গেলে কোন সমীকরণটাকে বিবেচনা করতে হবে? অবশ্যই আর। হাইড্রোজেন পরমাণুর শক্তি, আমাদের তো শক্তি হলো অবজারভেবল রাশি, এটাকে আমি গণনা করতে পারি, ধরতে পারি, বুঝতে পারি, আমার যন্ত্রপাতি দিয়ে ধরতে পারি। হ্যাঁ, তাহলে আমরা ওই আর এর সমীকরণটাকে আমরা সমাধানের চেষ্টা করব ফর শক্তির জন্য। তাহলে ওইটাই আমাদের কাজ, কিন্তু আর এর ভিতরে তো বিটা আছে, আছে না? আর এর রাশির মধ্যে তো বিটাও আছে। এই বিটা আবার কোথায় আছে? বিটা থিটার ভিতর আছে। হ্যাঁ, এই থিটার ভিতর বিটা আছে, থিটার ভিতর বিটা থাকলে থিটার ভিতর আবার এমও আছে। আর এর মধ্যে এম নাই, কিন্তু থিটার ভিতর এম আছে। তার মানে একটা জটিলতা আছে। শুধু আর সমীকরণ সমাধান করতে গেলে আমার বিটার মান জানতে হবে, আর বিটা মান জানতে গেলে আমার এম এর মান জানতে হবে, এম এর মান জানতে গেলে আমার ফাই এর সমীকরণ লাগবে। মানে এই তিনটা পরস্পরের উপর নির্ভর করছে। আর এর সমীকরণ করতে গেলে, শক্তির জন্য হিসাব করতে গেলে আমার আর এর সমীকরণ হিসাব করা, সমাধান করা লাগবে। আর আর এর সমীকরণ সমাধান করতে গেলে বিটা জানতে হবে, বিটার সমীকরণ সমাধান, বিটার জন্য আমাকে থিটা সমীকরণ সমাধান করতে হবে। আর থিটা সমীকরণ সমাধান করার জন্য আমার এম জানতে হবে, এম এর জন্য আবার আমাকে ফাই সমীকরণ সমাধান করতে হবে। তার মানে আগে আমি ফাই সমীকরণ সমাধান করব, তারপর ওখান থেকে এম এর মান জেনে নিয়ে আমি থিটা সমীকরণ সমাধান করব। থিটার মান জানার পরে থিটার সমীকরণ সমাধানে বিটার মান জানা যাবে, বিটার মান বসাই দিয়ে আমি আর এর সমীকরণ সমাধান করব। বুঝতে পারছো সবাই এখানে বিষয়টা কি জটিলতা? জি স্যার। কি বুঝলে বলো? আর অল্প অল্প বুঝলাম। অল্প অল্প বুঝলে? শক্তি জানা দরকার আমার, তাই না? শক্তি জানার স্যার, জন্য আর এর সমীকরণ সমাধান করা লাগবে। আর আর এর সমীকরণ সমাধান করতে আর এর মধ্যে তো বিটা আছে, বিটা জানার জন্য আমাকে আবার এই থিটা সমীকরণ সমাধান করা লাগবে। আচ্ছা, থিটা সমীকরণ সমাধানের জন্য থিটার মধ্যে আবার এম আছে, এম এর জন্য আমাকে আমার ওই যে ফাই সমীকরণ সমাধান করতে, ফাই এর মধ্যে কিন্তু কিছু নাই, ফাই স্বাধীন। এই জন্য এই এই কাজ করতে গেলে তো, যদি বলে যে হাইড্রোজেন পরমাণুর জন্য শ্রোডিঙ্গার সমীকরণ সমাধান করো, তা সমাধান করা মানে দুইটা জিনিস জানা, একটা হলো তরঙ্গ ফাংশন জানতে হয়, তরঙ্গ ফাংশনের রূপ জানতে হয়, আর একটা হলো শক্তি জানতে হয়। তা তরঙ্গ ফাংশনের রূপ বের করতে গেলে তো তিনটাই লাগবে, সেটা তো বুঝতেই পারছি। আর শক্তি জানতে হয়, এটা আমি কিন্তু আগের ক্লাসে লিখে দিয়েছিলাম তোমাদের নোটের মধ্যে, দেখো যে কোনো সমীকরণ সমাধান করার অর্থ কি।
সমাধান করার অর্থ হলো তরঙ্গ ফাংশন জানতে হয় আর শক্তি জানতে হয়। তো আজকে ক্লাসে আমি তোমাদের তিনজনের রেজিস্ট্রেশন নাম্বার পেলাম, আমি এখানে লিখে রাখলাম, তোমরা দেখতেই পাচ্ছ। হুম, আর বাকিরা কি করবে আমি ঠিক জানি না, তোমাদের ভবিষ্যৎ তোমাদের নির্ধারণ করতে হবে। এত সহজ সুবিধাজনক ভাবে ক্লাস এবং নোট সহ ক্লাস এটা কোথায় পাবা? নাকি বোর্ডে ক্লাস নিব? আর এভাবে ভালো হয়। হুম, এইভাবে ভালো হয় বুঝতে পারতেছি, কিন্তু তোমরা তো থাকতেছো না ক্লাসে, তো কেউ আসতেছো না, মাত্র তিনজন। তাহলে তোমরা এই এই আমরা তাহলে দেখলাম কি কি, আমরা আবার একটু দেখি ঝালাই করি। প্রথমে হাইড্রোজেন লাইক পরমাণু বলতে আমরা কি বুঝি সেটা লিখলাম, তার বৈশিষ্ট্যগুলো লিখলাম যে কি কি অবস্থা, তারপরে তার জন্য একটা চিত্ররূপ আঁকার চেষ্টা করলাম, তারপরে ত্রিমাত্রিক স্থানে চিত্ররূপ দিয়ে আমরা স্থিতিশক্তির একটা রাশিমালা তৈরি করলাম। হ্যাঁ, এই স্থিতিশক্তির রাশিমালা তুলনা করে আমি আর এর মান বের করলাম, হ্রাসকৃত ভর চিন্তা করলাম, শ্রোডিঞ্জার সমীকরণ লিখলাম। হ্যাঁ, শ্রোডিঞ্জার সমীকরণে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা লেখা লাগতো, এটা লিখি নাই। হ্যাঁ, শ্রোডিঞ্জার সমীকরণটা এইভাবে না লিখে আমাদের পোলার কোঅর্ডিনেটস এ লেখা লাগবে। পোলার কোঅর্ডিনেটস আমি যাবো কেন, এখানে একটা ধাপ পার গেছে, এটা লেখা লাগবে। শ্রোডিঞ্জার সমীকরণটা লিখতে হবে এই জায়গায়, এটা লেখা হয়নি, আমরা সরাসরি ইয়াতে গেছি। হ্যাঁ, এটা 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 লেখা লাগবে। শ্রোডিঞ্জার সমীকরণটা লিখতে হবে। স্যার সঞ্জয় স্যারের ক্লাস কি হবে নাকি স্যার ডিপার্টমেন্টের কোনো কাজে ব্যস্ত আছে? স্যার নোটিশ দিছে? না, এখনো দেয়নি। আজকে তো ক্লাস আছে কিন্তু গত দিনে তো করেনি। হুম, উনি ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত নাই, উনি বিবাহিত হচ্ছেন, বিয়ে হয়ে গেছে গতকালকে। ও স্যার, হুম, তার মানে ছুটিতে আছে স্যার। ছুটি তো নেয়নি ওইভাবে। হুম, হয়তো আজকে মনে হয় নিতে পারবে না। তো এই শ্রোডিঞ্জার সমীকরণটা আমাদের লিখতে হবে আগে আর কি, না লিখলে কাজ হবে না। এটা আমার অবশ্য আগে লেখা ছিল, আমি তো